বর্তমানে এই যে বাংলাদেশের যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, এই যে দাঙ্গা চলছে, আমরা দেখেছি বিভিন্ন সময়। আপনাদের কিছুদিন আগে দেখলাম ভাই, গার্মেন্টস লীগ বলেন, রিক্সা লীগ বলেন, এই লীগ, বিভিন্ন লীগ। আসলে আমরা দেখেছি সম্প্রতির সময় বিভিন্ন মানুষ মানে একটা মানে দাবি দুবা নিয়ে আসছে। বিশেষ ধরেন রিক্সাওয়ালারা, তারা ব্যাটারি চালিত, এই যে কিছুদিন আগে দেখলাম যে ব্যাটারি চালিত একটা বিষয় নিয়ে তারা একটা দাবি নিয়ে এসেছে। এবং আমরা দেখেছি যে সেই রিক্সা চালকদের কী করেছে, তারা কিছু টাকা পয়সা দিছে, পয়সা দিয়ে তাদের আন্দোলনকে গতিশীল করা হয়েছে। এবং তার পিছনে আমরা দেখেছি যে ছাত্রলীগের যে গুন্ডা পান্ডাগুলো রয়েছে, আওয়ামী লীগের যারা, শেখ হাসিনার যারা দোসররা রয়েছেন, তারা পিছনে থেকে এই আন্দোলনকে গতিশীল করেছে এবং বাংলাদেশকে একটা অস্থির করার যে পায়তারা করছিল। এভাবে পর্যায়ক্রমে আমরা দেখেছি যে বাংলাদেশে যারাই কোনো একটা ছোটোখাটো একটা গোষ্ঠী একটা আন্দোলন নিয়ে মানে সম্মুখে আছে, তাদেরকে টাকা দিয়ে কিনে ফেলছে এবং তার পিছনে থেকে এই আন্দোলনকে গতিশীল করার চেষ্টা করছে এবং সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই আন্দোলনকে একটা দাঙ্গাবাদ দিয়ে বাংলাদেশকে অস্থির এবং বাংলাদেশের অস্থিরকে একবার ভঙ্গুর করার চেষ্টা করছে। তো আসলে এর জন্য কারা দায়ী? এই যে বাংলাদেশকে অস্থির করার জন্য আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন বড়সড় আকারে ধারণ করছে, যেটা আমাদের চিন্তা বা কল্পনার বাইরে ছিল। ইসকন, এটা আমরা মানে অনেকে জানতো না যে আসলে ইসকন নামে কেউ বাংলাদেশে কী আছে না আছে, এগুলো কেউ জানতো না। ইসকন একটা সংগঠন কি, তাদের কার্যক্রম কি, তারা কী, কোথায় ছিল, কী সমাচার, এগুলো কেউ জানতো না। কিন্তু সম্প্রতির সময় ইসকন বিরাট আকার ধারণ করেছে। ইসকনকে নিষিদ্ধ করলেই বাংলাদেশের একবারে প্রশাসন থেকে শুরু করে, ডক্টর ইউনূস থেকে শুরু করে, বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে সম্পূর্ণই ভণ্ডুল হয়ে যাবে। ভারতের মতো একটা রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এগুলো নিয়ে মাথা কামাচ্ছে। তো আসলে এই জন্য আসলে কারা দায়ী? আমরা এই জন্য এই বাংলাদেশের যে বর্তমানে বিএনপি এবং এই যে জামাত এবং এই যে বাংলাদেশের যে কিছু সমন্বয়ক রয়েছে, তাদেরকে আমরা দায়ী করতে পারি। কারণ হচ্ছে আমরা বিএনপি আমরা দেখতেছি সাধারণ নেতাকর্মীদের আবেগকে কাজে লাগিয়ে এবং এই সমন্বয়করা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর আবেগকে কাজে লাগিয়ে এবং জামাত বিএনপি এদেশের কিছু মানুষের, ধর্মীয় মানুষের আবেগকে কাজে লাগিয়ে আমরা দেখছি যে আসলে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার যে প্রচেষ্টা হাতে নিয়েছে। এবং আমরা দেখছি যে আসলে এই যে শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিবাদী বিরোধী যে শক্তি, সেই শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তারা আসলে কেউ নির্বাচন চাচ্ছে, কেউ সংস্কার চাচ্ছে, সবাই তার লাভের পেছনে করছে। তো এই সুযোগে আমরা দেখছি যে ছোটো ছোটো আন্দোলনগুলো বড় বড় দাঙ্গায় পরিণত হচ্ছে। তো আমরা বলতে চাই, এই যে বিএনপির মধ্যে দেশে পাতি নেতা রয়েছেন এবং আমরা বলতে চাই যে সমন্বয়কের মধ্যে যেসব পাতি সমন্বয়ক রয়েছেন এবং জামাতের মধ্যে যেসব পাতি নেতা রয়েছেন, কিছুই জানে না। তো আসলে এইসব মানুষগুলো বর্তমানে বাংলাদেশে এই যে দাঙ্গাগুলো হচ্ছে, এর জন্য এরাই দায়ী। আমরা দেখছি বিএনপির নেতাগুলো তারা আসলে তাড়াতাড়ি করে নির্বাচন চাচ্ছে, তাড়াতাড়ি করে নির্বাচন, আমরা ক্ষমতায় যাবো, আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব। এই মন্ত্রিত্ব চলে গেল, সময় চলে গেল। আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই, যদি আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আপনারা কার কাছে নির্বাচন দাবি করতেন? বিএনপির নেতারাকে এই যে তারেক রহমান, আপনার এই যে মানে খালেদা জিয়া, তো ওনারা, খালেদা জিয়া জেলে ছিলেন, তারেক রহমান নির্বাসিত। হ্যাঁ, তো আসলে তার অনুপস্থিতিতে আমরা দেখেছি 2014 সালে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদের পরবর্তী সময়ে খালেদা জিয়া এবং তারেক রহমান ব্যতী রেখে বাংলাদেশে কেউ মাঠে বিএনপি দাঁড়াতেই পারে নাই, জামাতও দাঁড়াতে পারে নাই। সবার মধ্যে একটা স্বার্থ কাজ করছে। এই যে বর্তমানে আমরা সমন্বয়টা দেখছি, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে নিয়ে তারা বাংলাদেশে বড় বড় কথা বলার চেষ্টা করছে, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। তো আসলে আমরা এই যে ফ্যাসিবাদী সরকার যে পতন হলো, বাংলাদেশ থেকে স্বৈরশাসকদের দূর করা হলো, ফ্যাসিবাদ যে কায়েম করেছিল ভারতীয় যে দালালগুলা, তো আসলে এদেরকে দূর করতে বাংলাদেশের সবাই প্রচেষ্টা চালিয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে এদেশের টোকাই বলবো আমরা, যারা টোকাই বলেন, ছিন্নমূল যে শিশুগুলো রয়েছেন, আমরা টোকাই বলে তাদেরকে ছোটো করতে চায় না, এই ছিন্নমূল মানুষগুলো তারা মিটিং করে আপনার এই আন্দোলনে যোগদান করেছে। সকল সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। তো আমরা এখানে একটা কথা বলতে চাই, আমরা বলতে চাই যে আসলে এই যে দাঙ্গাগুলো তৈরি হচ্ছে, এর জন্য আসলে এই দলগুলো দায়ী। তাদের মধ্যে যে বিভাজন, তাদের মধ্যে যে অনৈক্য, এই সুযোগেই কিন্তু আসলে এই ধরনের ছোটো ছোটো দাঙ্গাগুলো বড় আকার ধারণ করছে। তো আসলে এর থেকে সমাধানের জন্য আমরা মনে করি যে আসলে এই যে বর্তমান যে ক্রাইসিস চলছে, এর জন্য আমরা মনে করি বাংলাদেশের বিএনপির যেসব পাতি নেতা রয়েছে তাদেরকে বাতিল করতে হবে, জামাতের মধ্যে যেসব পাতি নেতা রয়েছে তাদেরকে বাতিল করতে হবে। এই যে সমন্বয়ক, এই সমন্বয়ক যেসব পাতি সমন্বয়ক রয়েছেন, যারা মানে খালি কথা বলতে চাই, করতে চায়, সেই ক্ষেত্রে তারা মেধা বিকাশ করতে চায় এবং কারোর মেধা কেউ সবারই
সবারই মেধা রয়েছে, বাংলাদেশে এখন মোটামুটি সবারই মেধা রয়েছে। তো কাজে আমরা যেটা মেন কথা বলতে চাই, এই সমস্যার সমাধান করার জন্য একটা ঐক্য দরকার। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যে তারেক রহমান রয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে, তাকে কিছু উপদেষ্টার কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে, খালেদা জিয়াকে কিছু দিতে হবে, ভিপি নূরকে দিতে হবে কিছু দায়িত্ব, আপনার এই যে পার্থ সাহেব রয়েছেন তাকে কিছু দায়িত্ব দিতে হবে, এই জামাতের যে আমির রয়েছে তাকে কিছু দায়িত্ব দিতে হবে, এরপরে আপনার এই যে এবি পার্টির যে ফুয়াদ হাসান তাকে কিছু দায়িত্ব দিতে হবে। আপনার যারা ইন্টারনেটে যারা মানে যুক্ত থেকে, যেমন ইলিয়াস রয়েছেন, পিনাকি রয়েছেন, আরও অনেক কনর সারোয়ার, আরও অনেকের নাম রয়েছেন, তাদেরকে কিছু দায়িত্ব দিতে হবে। প্রবাসীরা যারা আসলে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের মধ্য থেকে কাউকে কিছু দায়িত্ব দিতে হবে। যারা আসলে সাধারণ মানুষকে ঢাকায় জড়ো করতে হবে, এবং তারা আসলে মানে কোন কোন মানুষকে উপদেষ্টা চায় তাদের কাছ থেকে কিছু উপদেষ্টা দিতে হবে। আপনার বিভিন্ন যেসব সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত, তারা আসলেই মানে সামরিক প্রশাসনের পক্ষ থেকে কিছু উপদেষ্টা নিতে হবে। পুলিশ প্রশাসন, যারা দেশপ্রেমিক পুলিশ অবসরে রয়েছে, তাদেরকে দাওয়াত করতে হবে, এবং তারা আসলে কাকে উপদেষ্টা দিতে চায় তাদের মধ্য থেকে কিছু দিতে হবে। তো বাংলাদেশের রিক্সাওয়ালা রয়েছেন, শ্রমিক রয়েছেন, তাদেরকে জড়ো করতে হবে, তাদের মধ্য থেকে উপদেষ্টা দিতে হবে। তো এইভাবে একটা উপদেষ্টা পরিষদ, ভালো বড়সড় একটা উপদেষ্টা পরিষদ তৈরি করতে হবে। আর পার্টি নেতা যারা, এই আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি টেন্ডার করব, আমি ইউরোপে বাড়ি করব, আমেরিকায় গাড়ি করব, আমার দেশে নাম করব, এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে উপদেষ্টা অনেক বড়সড় করে একটা ঐক্য, একটা বিরাট প্ল্যাটফর্ম তৈরি করে একটা বাংলাদেশে সুন্দর একটা প্রশাসন তৈরি করতে হবে, দেশপ্রেমিক প্রশাসন। সেটা সামরিক প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, যে কোনো প্রশাসন তৈরি করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে বাংলাদেশকে একটা স্থিতিশীল করে তারপরে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে হয়তো আমরা মনে করি বাংলাদেশের যে দাঙ্গাগুলো তৈরি হবে সেই দাঙ্গাগুলো নিরসন করবে। আমরা দেখি যে বিএনপির কিছু পার্টি নেতা তারা এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছে, মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছে, জামাতের কিছু নেতারা পাগল হয়ে গেছে। ডক্টর এই যে আমরা জামাতের যে বর্তমান যে আমির, তাকে কিছু পদ দিতে হবে, কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। বিএনপি তারেক রহমান, খালেদা জিয়াকে কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে, আপনার ভিপি নূরকে কিছু দায়িত্ব দিতে হবে, পার্থ সাহেব রয়েছেন, এরপরে ফুয়াদ হাসান রয়েছেন, যিনি ওই এবি পার্টির চেয়ারম্যান। তো আসলে এভাবে পর্যায়ক্রমে আরও বিভিন্নভাবে যেগুলো বললাম, এভাবে বড়সড় এক ধরনের করে আমরা এই ডক্টর ইউনূস সাহেবকে কখনোই ব্যর্থ হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে এই উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা আরও বাড়াতে হবে, যে যে নামগুলো বললাম এখান থেকে নিয়ে এসে একটা সুন্দর একটা প্রশাসন আগে তৈরি করতে হবে তাদের সমন্বয় মিলিতভাবে। তবে হয়তো আমরা এ ধরনের ক্রাইসিস মোকাবিলা করলে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে একটা সুন্দর গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা হয়তো পরিণত করতে পারবো। তো হিন্দু ভাইদের আমরা বলবো যে আপনারা বাংলাদেশে এই মানে মানে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বুঝতে পারছেন? বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি দেশ সবার, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের। তো সবাই মিলে বাংলাদেশকে করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।